আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। যদিও হয়তো তোমাদের ভালো থাকার কথা না। কারণ হচ্ছে যাদের এখনো ঘুরছে কিংবা হচ্ছে ন্যাশনালে ভালো সাবজেক্ট পাওনি বা চান্স পাওনি, অ্যাডমিশন লাইফে এরকম ডিপ্রেশন থাকবে, এইটাই স্বাভাবিক। সো এখনো কিন্তু তোমাদের জন্য একটা সুযোগ রয়েছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু এখনো পরীক্ষা হয়নি। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই পরীক্ষাটা কিন্তু হইবে। আর এই এই বছর কিন্তু হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে মতো একটা বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। আর হচ্ছে এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু হচ্ছে ঢাকার ভিতরে অবস্থিত। তো যারা যারা ঢাকাতে থাকতে যাচ্ছ, তোমাদের জন্য কিন্তু এখনো একটা পড়াশোনা করে সুযোগ রয়েছে। তো তোমাদের হচ্ছে এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে হচ্ছে চান্স পাওয়ার সহজ করার লক্ষ্যে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 2024-25 সেশনে ফিজিক্স অংশ থেকে যে প্রশ্নগুলো এসেছিল প্রত্যেকটা প্রশ্নের সমাধান করে দিব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, ওইখান থেকে জয়েন হতে পারো। এই প্রশ্নগুলো আমি কালেক্ট করেছি হচ্ছে এক্সপেক্ট সিরিজের হচ্ছে সেন্ট্রাল নলেজ নামে তারা একটা বই পাবলিশ করেছে, তোমাদের ভর্তি সহায়ক বই। ওইখান থেকে আমি এই প্রশ্নগুলো কালেক্ট করেছি। আর আমি দেখলাম এই বইয়ের হচ্ছে প্রশ্নগুলো ব্যাখ্যা অনেক সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছে। তোমরা যদি হচ্ছে অ্যাডমিশন টেস্টের ভর্তি সহায়ক বই কিনতে চাও, তুমি এইটা কিনতে পারো। তারা আমাকে হচ্ছে কোনো স্পন্সর করতে বলে নাই, আমার তরফ থেকে এটা আমি বললাম, কারণ এই এই বইয়ে হচ্ছে এই ব্যাখ্যাগুলো অনেক সুন্দরভাবে দিয়েছে। সো তাহলে এই প্রশ্নগুলো সমাধান করে দেওয়া যায়। দেখো এই প্রশ্নে বলেছে হচ্ছে 16 ওহম রোধের একটা তারকে সমান 4টি খণ্ডে বিভক্ত করে এদেরকে সমান্তরালে সমবায়ে সংযোগ করা হলো, এদের তুল্য রোধ কত এটা বের করতে বলছে। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে একটা চিত্র অঙ্কন করি। ধরো একটা তারের আছে, এই তারের রোধ দেওয়া আছে হচ্ছে 16 ওহম বা 16 ওহম। এদিকে কি করছে, এই তারকে হচ্ছে তারের রোধকে সমান 4 ভাগে ভাগ করছে। তো সমান 4 ভাগে যদি ভাগ করে এখানে একটু দেখাই, এইটা একটা ভাগ, এইটা একটা ভাগ, এইটা একটা ভাগ, এইটা একটা ভাগ। সো এখানে একটা এই কনসেপ্ট থাকতে হবে, একটা রোধকে যদি সমান ভাগে ভাগ করা হয় তাহলে প্রত্যেকটা রোধে সেম সেম করে যাবে। দ্যাট মিনস এখানে কিন্তু হচ্ছে 16 ওহম রোধকে 4 4 দ্বারা ভাগ যদি করা হয়, মানে 4 দ্বারা ভাগ করা তাহলে কত রোধ ওহম হবে? 4 রোধ ওহম হবে। দ্যাট মিনস এই 4 ওহম রোধ প্রত্যেকটা 4টা রোধের মানে কিন্তু হবে হচ্ছে 4 ওহম করে। 4 ওহম, এটা হবে 4 ওহম, এটা হবে 4 ওহম, এই রোধটা হবে 4 ওহম। বুঝছো? আবার এই 4টা রোধ আবার যোগ করলে আবার 16 ওহম হবে। তাহলে দেখো এখন কি বলছে, 4টা রোধ নিয়ে আমাদের একটা সমান্তরাল সমবায় বর্তনী অঙ্কন করতে হবে। সো এই 4টা রোধকে নিয়ে এখানে একটু সমান্তরাল বর্তনী অঙ্কন করি। একটা, দুইটা, তিনটা, চারটা। এখানে একটা, এইটা ধরলাম হচ্ছে এ প্রান্ত আর এইটা হচ্ছে বি প্রান্ত। এই এ এবং বি প্রান্তের ভেতর আমাদের তুল্য রোধ এটা বের করতে হবে। প্রত্যেকটা রোধে কিন্তু হচ্ছে 4 ওহম করে। সো আশা করি জানা হচ্ছে সমান্তরাল রোধের তুল্য রোধ বের করার ফর্মুলা হচ্ছে, অতএব আরপিটা হবে 1/4 হবে, এর সাথে প্লাস হবে 1/4, তারপর হবে 1/4 প্লাস হচ্ছে 1/4। এখানে মান আলাদা থাকলে আলাদা লিখতাম, ইনভার্স হবে। সো এখানে ভগ্নাংশ আকার আছে, এখানে যদি নিচে লসাগু করি নিচে হবে 4 আর উপরে এখানে হবে 1, এই প্লাস হবে 1 প্লাস হবে 1 প্লাস হবে 1, ইনভার্স 1। দ্যাট মিন্স উপরে হবে 4 ডিভাইডেড হচ্ছে 4 ইনভার্স 1, 4/4 দ্যাট মিন্স হচ্ছে 1, 1 ইনভার্স 1 দ্যাট মিন্স হচ্ছে 1 হবে। সো এই প্রশ্নের অ্যান্সার কিন্তু 1 হবে। সো দেখা যাচ্ছে অ্যান্সার কিন্তু 1 হবে, এখানে ক্যালকুলেশন করলে 1ই হবে। অ্যান্সার হবে হচ্ছে ডি নাম্বার 1 ওহম। অনেক কনসেপচুয়াল একটা প্রশ্ন, কিন্তু আশা করি এরপর থেকে এরকম টাইপের যে প্রশ্ন দিক না কেন তোমরা পারবা। দ্বিতীয় নাম্বার প্রশ্নে বলছে নিচের কোন সম্পর্কটি সঠিক। সো দেখো বাম পাশে কি আছে, সবগুলো এল, দ্যাট মিন্স এইটা কিন্তু হচ্ছে কৌণিক ভরবেগ আছে।
তাহলে কৌণিক ভরবেগের সাথে কোন ফর্মুলাটি সম্পর্ক রয়েছে? সো এটা তোমরা হচ্ছে মুখস্থ রাখবা। কৌণিক ভরবেগ কিন্তু একটা ভেক্টর রাশি। কৌণিক ভরবেগ সমান সমান হবে হচ্ছে অবস্থান ভেক্টরের সাথে গুণ হবে হচ্ছে রৈখিক ভরবেগ। এটা তোমরা মুখস্থ রাখবা। যেহেতু এগুলো ভেক্টর রাশি সেহেতু এটাকে চাইলে কিন্তু এটাকে আমরা হচ্ছে আগে আমরা হচ্ছে এই রৈখিক রৈখিক ভরবেগের সাথে কিন্তু আমরা হচ্ছে অবস্থান ভেক্টর এটা এরকম গুণন করতে পারবো না, কারণ হচ্ছে চিহ্নের পরিবর্তন হবে। সেহেতু মনে রাখবো হচ্ছে এই কৌণিক ভরবেগ সমান সমান হবে অবস্থান ভেক্টরের সাথে গুণ হবে হচ্ছে রৈখিক ভরবেগ। এইটা তোমরা মুখস্থ রাখবো। দেখো এই অপশনে কিন্তু আছে, দেখো এই কারেন্ট অ্যান্সারটা আছে হচ্ছে ডি নাম্বারে। আবার দেখো এইটার কিন্তু হচ্ছে প্রথমে হচ্ছে রৈখিক ভরবেগ, দ্যাট মিন্স পি আছে আগে, তারপরে কিন্তু আর ভেক্টর আছে। এটা কিন্তু হবে না। যদি এটা স্কেলার থাকতো তাহলে কিন্তু এইটা হতো, বাট এটা কিন্তু ভেক্টর। সেহেতু মুখস্থ রাখবা যে এই এল সমান সমান আর এর সাথে পি গুণ হবে, আর আর কিন্তু আগে হবে, পিটা হচ্ছে পরে হবে। সো অ্যান্সার হবে ডি নাম্বার। তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্নে বলছে শূন্য ভর ও ই শক্তি বিশিষ্ট একটা কণার ভরবেগ কোনটি এটা বের করতে বলছে। সো দেখো কি বের করতে বলছে, ভর এবং বেগ, ভর ও বেগ এটা বের করতে বলছে। ভরবেগ মানে কি, এই ভরের সাথে গুণ হবে কিন্তু বেগ। তাহলে প্রশ্নে উল্লেখ করে দিয়েছে শূন্য ভর, তাহলে ভরের মান বলেছে শূন্য, এর সাথে বেগটা গুণ যদি করি তাহলে কত হবে, তাহলে কিন্তু হচ্ছে শূন্য হবে। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এ নাম্বার। তাহলে এই এ নাম্বার অ্যান্সার দাগাবা তারাই মারা খাবা। এ নাম্বারই সুন্দরভাবে দিয়েছে, মানে ম্যাক্সিমাম জন একই অ্যান্সার দেবে। কিন্তু না, ভালোভাবে খেয়াল করো, এইখানে আমাদের ভরবেগের কার সাথে সম্পর্ক বের করতে বলছে, শূন্য ভর এবং ই শক্তি বিশিষ্ট। যদি বলতো ওইটার ভর শূন্য এবং বেগের সাথে সম্পর্ক বা বেগ দিয়ে আছে ওইটার ভর বেগ বের করো, তখন কিন্তু অ্যান্সারটা এ নাম্বার 0 হতো। বাট সম্পর্ক বলেছে হচ্ছে ই শক্তির সাথে ভর বেগের এবং শূন্য ভর। এইখানে ডিরেক্টলি বলে জানি শূন্য ভর কার সাথে সম্পর্ক, বাট শূন্য ভর কার, শূন্য কিন্তু হচ্ছে আলোর ভর, ভর কিন্তু হচ্ছে শূন্য। সেহেতু আলো মানে সির সাথে সম্পর্ক, ইর সাথে আর ভরবেগের সম্পর্ক বের করতে বলবে। সো এভাবে মনে রাখবা শূন্য ভর, দ্যাট মিন্স আলোর সাথে শক্তি শক্তি এবং ভরবেগের সম্পর্ক মনে রাখবা হচ্ছে পিসি। পিসি সমান সমান হচ্ছে ই, পিসি সমান সমান হচ্ছে ই। এই পি আশা করি জানো, পিটা হচ্ছে ভরবেগ, সিটা হচ্ছে আলোর 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 বেগকে প্রকাশ করা হয়, আর হচ্ছে আর ইটা হচ্ছে শক্তি। সেহেতু আমাদের ভরবেগ, দ্যাট মিন্স পি সমান সমান কি এটা বের করতে বলছে। সো এখান থেকে আমরা লিখতে পারবো অতএব পি সমান সমান হবে হচ্ছে সি কে এপাশে পাঠালে হবে ই ডিভাইডেড সি। তাহলে ভরবেগের সাথে শক্তি এবং আলোর সম্পর্ক হচ্ছে ই ডিভাইডেড সি, আলোর বেগের সম্পর্ক হচ্ছে ই ডিভাইডেড সি। অ্যান্সার সি নাম্বার। এইটাও মুখস্থ রাখবা। দেখো এই প্রশ্নে বলছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কোনটা সঠিক। সো তাপ গতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা আমরা জানি হচ্ছে ডি কিউ সমান সমান হচ্ছে ডি ইউ প্লাস হচ্ছে ডি ডাব্লিউ। এখন কার কথা বলছে, বলছে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। খেয়াল করো তাপগতির যে 4টা প্রক্রিয়া রয়েছে, সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপ প্রক্রিয়া, সমায়তন প্রক্রিয়া, সমচাপীয় প্রক্রিয়া, এরকম যে প্রক্রিয়া রয়েছে, এর ভিতর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি ঘটে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোনো তাপের আদান প্রদান ঘটে না, নট তাপমাত্রা। ভালোভাবে খেয়াল করবা, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কিন্তু তাপের আদান প্রদান ঘটে না, এটার হচ্ছে এন্ট্রপি কিন্তু শূন্য হয়, তাপের আদান প্রদান ঘটে না, দ্যাট মিন্স হচ্ছে ডি ডাব্লিউ, এটার মান কিন্তু 0 হয়। এখান থেকে আমরা একটা সম্পর্ক লিখতে পারবো, ডি ডাব্লিউ ইকুয়াল হবে হচ্ছে 0। এখন সম্পর্কের ভেতর দেখে কোনটা কোনটা যে ডি ডাব্লিউ 0 দিয়েছে। দেখো বি নাম্বার অপশনে ডি ডাব্লিউ 0 দিয়েছে, আর সি নাম্বার অপশনে ডি ডাব্লিউ 0 দিয়েছে, আর এ সি তে হচ্ছে ডি ডাব্লিউ নট ইকুয়াল 0। এই এ আর ডি শিওর হবে না। এবার অ্যান্সারটা হবে বি এবং ডি এর ভেতর। এইবার আসা যাক বি নাম্বারে কি বলছে, ডিকিউ 0 হয়, এইটা সঠিক, এটা একটা কন্ডিশন সঠিক। আরেকটা দ্বিতীয় নাম্বার কন্ডিশন বলেছে হচ্ছে এই সত্ত্বে বলছে ডেল টি ইকুয়াল হচ্ছে 0, দ্যাট মিন্স তাপমাত্রার পরিবর্তন শূন্য। কি বলছে, এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রার পরিবর্তন শূন্য না, দেখা শুধুমাত্র তাপের পরিবর্তন, মানে তাপের পরিবর্তন শূন্য, দ্যাট মিন্স ডিডাব্লিউ ডিটি এটা নট ইকুয়াল 0 হবে।
এটার সাথে দেখো সি নাম্বার অপশনে মিলে যাচ্ছে। ডি কিউটা হচ্ছে 0, বাট ডি কি নট ইকুয়াল 0, মানে তাপ শূন্য হবে না, বাট শুধু তাপমাত্রা শূন্য হবে। অ্যান্সার হবে সি নাম্বার। আশা করি বুঝতে পারছি। দেখো এই প্রশ্নে বলছে 30 ডিগ্রি তাপমাত্রার 12 স্বাধীনতার মাত্রা সম্পন্ন কোন অণুর মোট গতিশক্তি কত, এটা বের করতে বলছে। সো কোন অণুর যখন স্বাধীনতার মাত্রা দেওয়া থাকবে, সেই অণুর মোট গতিশক্তির ফর্মুলা হচ্ছে মোট গতিশক্তির ফর্মুলা হচ্ছে F ডিভাইডেড টু কে টি। এফটা কি? এফটা হচ্ছে স্বাধীনতার মাত্রা, এখানে দেয়া আছে কত 12, ডিভাইডেড হবে 2। এটা হচ্ছে ব্রোন্সম্যানের ধ্রুবক, আশা করি জানো। এটা হচ্ছে 1.38 গুণন 10⁻⁻23। আর টিটা বলে দিয়েছে হচ্ছে কত 30 ডিগ্রি সেলসিয়াস। আমাদের সেলসিয়াস নিলে হবে না, দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস, আমাদের কেলভিনে নিতে হবে। এসে 273 যদি যোগ করা হয় 30 ডিগ্রির সাথে, তাহলে হবে কত? কেলভিন আসবে হচ্ছে 300, কত হবে 303 কেলভিন হবে। তাহলে টির মান হবে হচ্ছে 303। সো এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কিন্তু মানে ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, সেহেতু আমাদের হাতে ক্যালকুলেশন করতে হবে। সো এটাকে একটু হাতে ক্যালকুলেশন করি। 12কে 2 দ্বারা ভাগ করা হবে 6, একটা হাতে ক্যালকুলেশন করি। দেখো তোমাদের হাতে ক্যালকুলেশন সুবিধার্থে 303কে 300 ধরলাম, তাহলে কত হয় দেখো, 6 এর সাথে যদি 300 গুণ করো 318, তাহলে হবে হচ্ছে 1800, তাই তো। আর এখানে দেখো 1.38 কে তোমাদের হিসাবের সুবিধার্থে 5 ধরলাম, 1.5 ধরলাম, গুণন হবে 10⁻⁻23। একটু অ্যান্সারের সাথে একটু 19-20 হবে, বেশি 19-20 হবে, কারণ অপশনের সবগুলো অপশন কিন্তু দূরে দূরে দিয়ে আছে, বুঝছো। তাহলে এবার দেখো 18-র সাথে একবার যাবে আর আরো হাফ বার যাবে, তাহলে হচ্ছে 18 যোগ হবে 9, কারণ হাফ যেহেতু আছে 9 হবে। তাহলে 18-র সাথে 9 গুণ করলে কত হবে বলো তো? তাহলে হবে কিন্তু হচ্ছে 27। তাহলে এর সাথে এটা গুণ করলে হবে 2700 গুণন 10⁻⁻23। সো দেখো এই পয়েন্ট যেহেতু দুইটা শূন্য আছে, সেহেতু এখান থেকে 21 হয়ে যাবে। মানে 100 এর সাথে গুণ হলে পাওয়ার হচ্ছে সূচকের নিয়ম অনুযায়ী যোগ হবে, একবারই লিখলাম। এইবার দেখো এইটার কাছাকাছি কোনটা, সব দেখো আর একটা পয়েন্ট আকার আছে, সেহেতু এখানে আরেকটা পয়েন্ট নিয়ে আসি। ধরো এখানে যদি একটা পয়েন্ট দেই, তাহলে কিন্তু এখানে 1 আরেকটা যোগ হবে, মানে 10⁻1 যোগ হবে। একবারে যদি হিসাব করি, তাহলে এখানে হবে হচ্ছে 10⁻⁻20। তাহলে এইটার কাছাকাছি অ্যান্সার কোন আছে দেখো, 2 জাতীয় এইখানে আছে। এখন দেখো বি নাম্বার অপশন দেখো 2 পয়েন্ট সামথিং থাকে, এখানে 2 পয়েন্ট সামথিং, পাওয়ার কোনটা ঠিক থাকে দেখো, 10⁻⁻20 হতে হবে। এখানে দেখো 10⁻21, এইটা হবে না, বাট এইটা দেখো 10⁻20। একটু আমি বলছি না একটু 19-20 হবে, কারণ দেখো এখানে 5 আছে আর এখানে 7 আছে। কেন আছে? কারণ আমরা হাতে ক্যালকুলেশন সুবিধার জন্য একটু বেশি কম বেশি করতে হচ্ছে। অ্যান্সার হবে সি নাম্বার। এভাবে কিন্তু হাতে ক্যালকুলেশন করতে হবে, আশা করি বুঝতে পারছো। দেখো এই প্রশ্নে বলছে নিচের কোনটা অন্তরক, এটা থিওরিটিক্যাল প্রশ্ন। অন্তরক মিন্স অপরিবাহী। এইখানে দেখো লোহা একটা অনেক ভালো সুপরিবাহী, খুব সহজে কিন্তু বিদ্যুৎ বা ইলেকট্রন আদান প্রদান হতে পারে। এরপর হচ্ছে বিসমাথ, এটা কিন্তু হচ্ছে একটা অর্ধপরিবাহী। সিলিকন এগুলো কিন্তু অর্ধপরিবাহী, বাট সিরামিক বা কাঁচ এগুলো কিন্তু হচ্ছে অপরিবাহী, দ্যাট মিন্স অন্তরক। এর প্রশ্নের অ্যান্সার হবে সিরামিক, এইটা মুখস্থ রাখবা। দেখো এই প্রশ্নে বলছে 1 মিটার দৈর্ঘ্য এবং 1 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল বিশিষ্ট একটা স্পিডের তারের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করতে প্রযুক্ত বল কত হবে? এই অঙ্কের গুণনকার দেওয়া আছে। কি কি দিয়েছে এগুলো একটু লিখে রাখি। আমাদের বলটা বের করতে বলছি, তাই তো। দৈর্ঘ্য দেওয়া আছে, আদি দৈর্ঘ্য এলটা দেওয়া আছে হচ্ছে 1 মিটার, এবং হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা দেওয়া আছে হচ্ছে 1 মিলিমিটার স্কয়ার, বাট আমাদের হচ্ছে এসআই এককে হচ্ছে মিটার স্কয়ার আনতে হবে, সেহেতু এর সাথে গুণ করবো হচ্ছে মিলিমিটার স্কয়ার থাকলে 10⁻⁻6 গুণ করবে, এটা কিন্তু
মিটার স্কোয়ারে কনভার্ট হয়ে যাবে। আরো দেওয়া আছে হচ্ছে 10% তারের 10% বৃদ্ধি করা হয়েছে। দ্যাট মিনস এটা হচ্ছে ছোট হাতের এল, মানে হচ্ছে পরবর্তীতে কত পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে বা কমানো হয়েছে, বৃদ্ধি করা হয়েছে সেটাকে এল বা এল নটও দিতে পারো। আগে যে আদি দৈর্ঘ্য ছিল 1, এটা 10% বৃদ্ধি করা হয়েছে। দ্যাট মিনস হবে 10%, মানে 10 যদি 100 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু হবে 0.1। এটাকে আমরা 10 ইনভার্স 1 লিখতে হবে। কেন? আমাদের হাতে ক্যালকুলেশন করতে হবে। আর কি দিয়ে আছে? ওয়াই। এই অঙ্কের গুণাঙ্ক দিয়ে আছে, ওয়াই এর মান দিয়ে আছে হচ্ছে কত? 2 গুণন 10 টু দি পাওয়ার -11 না +11 দিয়ে আছে, তাই তো। এখন দেখো আমরা কি জানি? আমরা জানি এই অঙ্কের গুণাঙ্ক ওয়াই সমান সমান হচ্ছে পীড়ন ডিভাইডেড বিকৃতি। ওইখান থেকে আসে হচ্ছে এফ এল ডিভাইডেড হচ্ছে এ ছোট হাতের এল। তাহলে আমাদের এফ বের করতে হবে। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারবো এফ এল সমান সমান হবে হচ্ছে ওয়াই এ এল, অর্থাৎ এফ সমান সমান হবে হচ্ছে এল এর পাশে পাঠালে ডিভাইড হবে ওয়াই এ এল ডিভাইডেড নিচে হবে এল। তার মানগুলো অবশ্যই। তাহলে দেখো ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে 2 গুণন 10 টু দি পাওয়ার 11 গুণন এর মান কত বের করছি? 10 গুণন 10 টু দি পাওয়ার -6 গুণন এল, এই ছোট হাতের এল এর মান কত? 10 গুণন -1। এল এর মান কত? বড় হাতের এল এর মান 1, 1 দ্বারা ভাগ করলে এটা হবে। একবারই লিখলাম। এবার দেখো এখানে 2 একটাই আছে, আর কোনো সংখ্যা নাই কিন্তু 2 লিখলাম। গুণন দেখো বেস, তিনটা বেস সেম, একটা বেস লিখলাম। গুণ অবস্থায় থাকলে পাওয়ার গুলো যোগ হয়, তাহলে 11 এর সাথে যোগ হবে এটা -6, যদি যোগ করে -6 হবে, এই -1 যোগ করলে -1 হবে। তাহলে দেখো 2 গুণন 10 টু দি পাওয়ার সরি 11 থেকে যদি হচ্ছে -6 -1 করে মানে 11 মাইনাস হবে 7। দ্যাট মিনস 2 গুণন 10 টু দি পাওয়ার হচ্ছে কত হবে? 11 থেকে -7 করো তাহলে কত হবে? 4 +4 হবে, +4। সো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 2 গুণন 10 টু দি পাওয়ার 11। সো আমি জানি অনেকজন ক্যালকুলেশন দেখেই ভয় পাও কিভাবে এটা হাতে ক্যালকুলেশন করবে, কিন্তু হাতে ক্যালকুলেশন কি করা যায় না বলো? অবশ্যই কিন্তু করা যায়, ইজি কিন্তু। 2 গুণন 10 টু দি পাওয়ার 4, এর সাথে দেখো ডি নাম্বার অপশন মিলে যাচ্ছে, এককটা হবে নিউটন। ডি নাম্বার কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। দেখো এই প্রশ্নে বলছে একটি তরঙ্গের দুইটি বিন্দুর পথ পার্থক্য দেয়া আছে, দশা পার্থক্য বের করতে বলছে। সো আমরা কি জানি? আমরা পথ পার্থক্য সাথে দশা পার্থক্যের একটা ফর্মুলা জানি। আমরা জানি দশা পার্থক্য সমান সমান হচ্ছে 2 পাই ল্যামডা গুণ হয় পথ পার্থক্য। পথ পার্থক্য এটা কিন্তু ফর্মুলা মুখস্থ রাখবে। তাহলে দেখো দশা পার্থক্য বের করতে বলছে, পথ পার্থক্য দিয়ে আছে। তাহলে দেখো 2 পাই ল্যামডা এর সাথে গুণ হবে পথ পার্থক্য দিয়ে আছে কত? ল্যামডা ডিভাইডেড 4। ল্যামডা ডিভাইডেড হচ্ছে 4। এই ল্যামডা কাটা 2 দ্বারা 4 কে কাটলে 2, তাহলে উপরে থেকে হচ্ছে পাই আর নিচে থেকে হচ্ছে 2। এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে এই দশা পার্থক্যের মান হচ্ছে পাই ডিভাইডেড 2। সি নাম্বার কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নে বলছে কোন গ্রহের অভিকর্ষ স্তরের মান জি ডিভাইডেড 5, মানে জি হচ্ছে 5/1 ভাগ। পৃথিবী থেকে 588 নিউটন ওজনে একটা বস্তু ওই গ্রহে নিয়ে গেলে বস্তুটি কত ওজন হারাবে? সো দেখো এটা স্বাভাবিক, কারণ হচ্ছে একটা গ্রহ, ওই গ্রহের অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 5/1 ভাগ, তাহলে অবশ্যই কম হবে। পৃথিবীতে এত দিয়ে আছে আর ওই গ্রহে নিয়ে গেলে কত ওজন হারাবে, তাই তো। তাহলে দেখো এখান থেকে আমরা পৃথিবীতে যে বস্তু দিয়ে আছে ওইটার ভর বের করবো। ভর কখনো কিন্তু চেঞ্জ হয় না, এটা মনে রাখবা। ওইটাকে ভর তুমি পৃথিবীর কেন্দ্রে নিয়ে যাও বা হচ্ছে তুমি মঙ্গল গ্রহে নিয়ে যাও বা চাঁদে নিয়ে যাও, কোনো বস্তুর ভর চেঞ্জ হয় না। চেঞ্জ হয় কি? ওজন চেঞ্জ হয়। কেন? অভিকর্ষ ত্বরণের মান কম বেশি হওয়ার কারণে। ক্লিয়ার? তাহলে এইখান থেকে দেখো পৃথিবীতে যেটা দিয়ে আছে, পৃথিবীতে ওজন দিয়ে আছে ডাব্লু, পৃথিবীতে সেহেতু আমি ই দিলাম ডাব্লু ই। পৃথিবীতে ওজনটা দিয়ে আছে হচ্ছে 588 নিউটন। এখান থেকে আমরা বস্তুর একটু ভরটা বের করে নিই, তখন এই প্রশ্ন সমাধান করতে পারবো না। আমরা জানি ওজন ডাব্লু সমান সমান কি বলতো? এম জি, তাই তো। ই করে আমরা লিখতে পারবো হচ্ছে 588, বা এম আমরা বস্তুর ভর বের করবো, জি যদি এই পাশে বাড়ায় 588 ডিভাইডেড জি। আশা করি জির মান জানো কত? জির মান হচ্ছে 9.8, 9.8।
এটা অনেকে হাতে ক্যালকুলেশন করতে অসুবিধা হবে। আচ্ছা, তাও আমি তোমাদের হাতে ক্যালকুলেশন দেখাই। আমাদের হাতে ক্যালকুলেশন সুবিধার্থে দেখো, আমরা 588 কে আমরা 600 লিখবো, কেন? হাতে ক্যালকুলেশন সুবিধার্থে। আবার 9.8 কে আমরা হিসেবে সুবিধার্থে আমরা লিখবো হচ্ছে 10। তাহলে 600 কে যদি 10 দ্বারা ভাগ করো 60 কেজি হবে। আর এইটাকে এটা দ্বারা ভাগ করলে 60 কেজি হবে। সবাই হাতে ক্যালকুলেশন করার জন্যই দিয়েছে। বস্তুর ভর এম এর মান কত পাইলাম? 60 কেজি। এখন ওই গ্রহে, সো গ্রহকে হচ্ছে পি দ্বারা, ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। ওই গ্রহে ওজন হবে, ওজন কি আমরা জানি, ওজন সমান সমান এম জি। ওই গ্রহের ওজন জির মান, অভিকর্ষ মান হচ্ছে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 1/5 অংশ, মানে 5/1 এম এর মান কত পাইছি? 60 গুণন, আমরা হচ্ছে অভিকর্ষ স্তরের মান কত জানি? 0.8। এইটার হচ্ছে 5 ভাগ। এইটাকে আমাদের কি করতে হবে? এইটাকেও কিন্তু আমাদের হচ্ছে হাতে ক্যালকুলেশন করতে হবে, তাই তো? এইটাকে যদি আমরা একটু হাতে ক্যালকুলেশন করে দেখো, 9.8 কে আমরা হিসেবে সুবিধার্থে 10 ধরলাম, তাই তো? 5 দ্বারা যদি হচ্ছে 10 কে কাটো 2, তাহলে 2 এর সাথে 7 গুণ করা হচ্ছে 120। এখন দেখো 120 এটা কি হবে? ওজন নিউটন হবে। তারপর 120 এর কাছাকাছি কোনটা আছে? একটু বেশি ধরছি তো, সেহেতু অ্যান্সার বেশি আছে, মানে এইটার বেশি আছে, এর থেকে একটু কম হবে। দেখো এই 120 এর কাছাকাছি একটাই অপশন আছে, 117.6 নিউটন। এ নাম্বার কারেক্ট অ্যান্সার। অনেকে কি করবে? এইটা অ্যান্সার দেখাবে। তো আমিও প্রথমে ভাবছিলাম, এখনো ভাবছিলাম এইটা অ্যান্সার হবে। অ্যান্সার কোনটা হবে? এ নাম্বার। বাট ভালোভাবে খেয়াল করো, যদি বলতো ওই গ্রহে ভর মানে ওজন কত, এইটা হতো। বাট কি বলছে, একটু প্রশ্ন দিয়ে একটু খেয়াল করবা, তুমি কিন্তু পুরোটুকু অ্যান্সার করছো, বাট একটু মিস্টেকের জন্য তুমি কিন্তু মার্ক এটা পাইতা না। কি বলছে? ওই বস্তু ওই গ্রহ নিয়ে গেলে কতটুকু ওজন হারাবে, কতটুকু কমে যাবে। আগে ছিল এত, এখন হয়েছে এত, তাহলে কমবে কত? এত থেকে একটা মাইনাস হবে, বুঝছো? এগুলো একটু খেয়াল করবো। ওজন কমবে, অতএব ওজন কমবে। আগের ওজন ছিল হচ্ছে 588, পরবর্তীতে ওজন ওই গ্রহ হয়েছে হচ্ছে 120। 588 থেকে যদি 100 ফিট যদি মাইনাস করো, তাহলে হবে হচ্ছে 118, সরি 118 কেন, 470 বা 470-এর কাছাকাছি হবে। এটার সাথে একটা অপশন আছে, দেখো 470 কিন্তু একটা অপশন আছে, ডি নাম্বার কিন্তু কারেক্ট অ্যান্সার হবে, বুঝছো? এগুলো একটু খেয়াল করবা, ডি নাম্বার কারেক্ট অ্যান্সার। কোশ্চেন বলছে একটি কুয়ার গভীরতা 10 মিটার এবং ব্যাস 6 মিটার। একটা পাম্পের সাহায্যে কুয়াটিকে 20 মিনিটে পানি শূন্য করতে পাম্পের ক্ষমতা কত, এটা বের করতে বলছে। সো ক্ষমতা সমান সমান কি জানি আমরা? ক্ষমতা সমান সমান জানি হচ্ছে পি সমান সমান ডাব্লিউ ডিভাইডেড টি। আবার হচ্ছে ডাব্লিউ সমান সমান কি জানি বলো? ডাব্লিউ সমান সমান জানি হচ্ছে এম জি এইচ ডিভাইডেড টি, তাই তো? এখন একটা জিনিস খেয়াল করো, ডাটা কি দেওয়া আছে দেখো। ডাটাগুলো দেওয়া আছে হচ্ছে গভীরতা, গভীরতা হচ্ছে এইচটা দেওয়া আছে হচ্ছে 10 মিটার। আবার ব্যাস মানে 2r, এটা দেওয়া আছে হচ্ছে কত? 6 মিটার। আমাদের ব্যাস না, আমাদের ব্যাসার্ধ লাগে, অর্থাৎ এখান থেকে ব্যাসার্ধ হবে 3 মিটার। আর সময়টা দেওয়া আছে, সময়টা 20 মিনিট, 20 এর সাথে হচ্ছে 7 যদি গুণ করো তাহলে কত হবে? তাহলে হবে হচ্ছে 1200 সেকেন্ড। একটা জিনিস খেয়াল করে, এখানে জি এর মানও জানি, এইচ এর মানও দেওয়া আছে, বাট এম এর মান কি দেওয়া আছে? এম এর মান দেওয়া নাই। এম এর মানও আমাদের বের করতে হবে। সো এম সমান সমান আমরা কিভাবে বের করবো? দেখো আমরা জানি এম সমান সমান হচ্ছে রো ভি, তাই তো? তাহলে দেখো আমরা কিন্তু এই রোর মান জানি, পানির ঘনত্ব 1000, এটা আমি জানি। আবার ভির মান কিন্তু ডিরেক্টলি দেওয়া নাই। আয়তন আমরা জানি হচ্ছে কুয়ার আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কয়ার এইচ। তাহলে দেখো এখানে হবে 1000-এর সাথে গুণ হবে, পায়ের মান হচ্ছে 3.14, আর এর মান 3, এরপরে স্কয়ার 9 হবে, এইচ এর মান কত দিয়ে আছে? 10। অনেক জটিল একটা ক্যালকুলেশন হবে। এখানে যদি বসে নাই, এবার দেখো জির মান কত, সরি এম এর মান এত, 1000, এর সাথে গুণ হবে হচ্ছে 3.14, এর সাথে গুণ হবে হচ্ছে 9, গুণন হবে হচ্ছে 10। আবার এর সাথে জির মান হচ্ছে 9.8, গুণন হবে হচ্ছে এইচ এর মান কত? এইচ এর মান আবার এসে গুণ হবে কিন্তু হচ্ছে 10, টি এর মান কত? 3600।
সো এইটাকে আমার জানা মতে হচ্ছে এটাকে সহজে হাতে ক্যালকুলেশন করা যাবে না। আর এই একটাই ম্যাথ দিয়েছিল হচ্ছে, ক্যালকুলেটর ছাড়া এটাকে সলভ করতে পারবে না। এটাকে যদি ক্যালকুলেটর দ্বারা সলভ করো, আমি একটা লিখে দিচ্ছি, আসবে হচ্ছে 1.15 গুণন 10⁻⁴, এটা আসবে কিন্তু এককটা এসআই একক আসবে হচ্ছে ওয়াট। বাট আমাদের অপশন গুলো দেখো হচ্ছে হর্স পাওয়ার আছে, হর্স পাওয়ারে কি আনবা, এটাকে হচ্ছে 746 দ্বারা ভাগ করলে এটা হচ্ছে হর্স পাওয়ারে আসবে, এইচপি মানে হর্স পাওয়ারে কনভার্ট হবে। তাহলে যদি ভাগ করো তাহলে আসবে হচ্ছে 15.47 হর্স পাওয়ার। এই একটাই ম্যাথ হচ্ছে হাতে ক্যালকুলেশন করতে পারবে না। আমি কিন্তু ডিটেলস দেখাইছি, এটা ক্যালকুলেটর কিন্তু হিসাব করলে এইটা আসবে, এটাকে এটা দ্বারা ভাগ করলে এইটা হবে, অ্যান্সারটা হবে ডি নাম্বার। দেখো এই প্রশ্নে বলছে সমবিভব তল ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত। মনে রাখবা, সমবিভব তল এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ হচ্ছে এক সমকোণ, দ্যাট মিন্স 90 ডিগ্রি। এটা মুখস্থ রাখবা, অ্যান্সারটা হবে বি নাম্বার। প্রশ্নে বলছে একটি রকেট কত দ্রুতিতে চললে এর দৈর্ঘ্য আদি দৈর্ঘ্যের 1/4 হবে। সি হচ্ছে আলোর বেগ। সো দেখো আমরা কি জানি, দেখো আমরা হচ্ছে দৈর্ঘ্যের ফর্মুলা আমরা কি জানি, দৈর্ঘ্য বৃদ্ধির ফর্মুলা হচ্ছে এল সমান সমান হয় হচ্ছে এল নট √1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড হচ্ছে সি স্কোয়ার, তাই তো। এখন এইখানে কি বলছে, এইখানে বলছে হচ্ছে এইটার আদি দৈর্ঘ্যের প্রথমে যে দৈর্ঘ্য থাকবে সেইটা, এর দৈর্ঘ্য হবে আদি দৈর্ঘ্যের 1/4, তাই তো। আদি দৈর্ঘ্য ধরি হচ্ছে, আদি দৈর্ঘ্য হচ্ছে এক্স, তাহলে পরবর্তীতে এর দৈর্ঘ্যটা হবে হচ্ছে আদি দৈর্ঘ্যের 1/4, দ্যাট মিন্স এক্স ডিভাইডেড 4। এখন এখানে বসে ক্যালকুলেশন করব, আমরা ভির মান বের করব, দ্রুতিটা বা বেগটা বের করতে বলছে। তাহলে দেখো এল এর মান কত, এল এর মান হবে এক্স ডিভাইডেড 4 ইকুয়াল হচ্ছে এল নট এর মান হবে হচ্ছে এক্স ইন্টু √1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার। এই এক্স আর এক্স কাটা, এখানে দেখবে 1, এখানে √1 আছে, উভয় পক্ষে যদি বর্গ করে দেই 1 ডিভাইডেড এই পাশে হবে 16, √1 উঠে যাবে 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার। এবার কি করতে পারি, এবার পক্ষান্তর করি, তাহলে হচ্ছে 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1 ডিভাইডেড 16। পক্ষান্তর করলাম, চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো এবার কি করতে পারি, 1 কে যদি এই পাশে পাঠাই তাহলে কিন্তু হচ্ছে -1 হবে, এই পাশে মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার হবে, আর 1 এই পাশে পাঠালে হবে হচ্ছে -1। এবার ভগ্নাংশ আকার আছে, এখানে লসাগু হবে নিচে 16, এখানে হবে 1 মাইনাস 16, দ্যাট মিন্স -1 ডিভাইডেড 15 ডিভাইডেড 16। এই মাইনাস আর এই মাইনাস কাটা যাচ্ছে, তাহলে বা এখান থেকে ভি স্কোয়ার সমান সমান কি হবে, সি স্কোয়ার এই পাশে গুণ হবে 15 ডিভাইডেড হবে হচ্ছে 16, এর সাথে গুণ হবে হচ্ছে সি স্কোয়ার। দেখো এই প্রশ্নে বলছে যদি হচ্ছে এ ভেক্টর ইকুয়াল হচ্ছে মাইনাস বি ভেক্টর হয় তবে দুইটা ভেক্টরের ক্রস গুণফল বের করতে বলছে। সো দেখো এইটা দেখে তোমরা যদি ভেক্টর অধ্যায়টা করে থাকো, এটা দেখে চেনার কথা যে মধ্যবর্তী কোণ কত হবে। তাও তোমাদের আমি বোঝার সুবিধার্থে চিত্র অঙ্কন করে দেখাচ্ছি। এইখান থেকে বোঝা যাচ্ছে এ ভেক্টর যেদিক কাজ করবে, বি ভেক্টর বিপরীত ভেক্টর তার বিপরীত দিকে কাজ করবে। ধরি হচ্ছে এ ভেক্টর, ধরে এই বিন্দু থেকে এ ভেক্টর হচ্ছে এইদিকে এ ভেক্টর হচ্ছে কাজ করতেছে, তাহলে বি ভেক্টর মাইনাস, দ্যাট মিন্স চিহ্ন দ্বারা বোঝাচ্ছে বি ভেক্টর তার বিপরীত এইদিকে কাজ করবে, হচ্ছে এই বি ভেক্টরটা কিন্তু হচ্ছে এইদিকে কাজ করবে। তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে, যদি একই দিকে কাজ করতো, ধরো এইদিকেও এ ভেক্টর কাজ করতেছে এইদিকে বি ভেক্টর কাজ করছে, তখন মধ্যবর্তী কোণ কিন্তু 0 ডিগ্রি হতো। বাট বিপরীত দিকে যখন কাজ করবে তখন এদের মধ্যবর্তী কোণ কিন্তু হবে 180 ডিগ্রি। এবার আমরা বের করে দেখো, আমাদের এ ভেক্টর ক্রস হচ্ছে বি ভেক্টর বের করতে বলছে। সো ক্রস গুণের সূত্র থেকে আমরা কি লিখতে পারি, আমরা জানি হচ্ছে দুইটা ক্রস গুণ ফর্মুলা হচ্ছে এ বি সাইন থিটা। দেখো এ এবং বির মান কিন্তু বলে দেয়নি, ধরলাম হচ্ছে এ কে এভাবে রেখে দিলাম, বি কে এভাবে রেখে দিলাম। এরপর দেখো সাইন মধ্যবর্তী কোণ অ্যাঙ্গেলটা কত হবে, 180 ডিগ্রি। দেখো সাইন 180 ডিগ্রির মান কত বলতো, সাইন 180 ডিগ্রির মান কিন্তু 0, 0 সাথে এইটা গুণ করলে 0 হবে। সো এই প্রশ্নের অ্যান্সারটা হবে বি নাম্বার 0। দেখো এই প্রশ্নে বলছে একটা দৃঢ় বস্তুর ইয়ঙ্কের গুণাঙ্ক কত, এটা বের করতে বলছে। সো ইয়ঙ্কের গুণাঙ্ক y সমান সমান আমরা কি জানি, ইয়ঙ্কের গুণাঙ্ক সমান সমান আমরা জানি হচ্ছে
পীড়ন ডিভাইডেড বিকৃতি, পীড়ন ডিভাইডেড বিকৃতি, তাই তো? এখন কোন বস্তুর কথা বলছে? একটা দৃঢ় বস্তু, খুবই মজবুত বস্তু, সেটার কিন্তু হচ্ছে পীড়ন হয়। তো পীড়ন একটা মান হচ্ছে কনস্ট্যান্ট একটা মান হতে পারে। পীড়নকে এভাবে রেখে দেয়, কনস্ট্যান্ট মান নাই, পীড়নকে পীড়নে রেখে দেয়, পীড়ন ঘটবে। বাট একটা দৃঢ় বস্তুর বিকৃতি কিন্তু ঘটে না। বিকৃতিটা কি? একটা বস্তু আছে ধরো, এইটা কিন্তু ভালো, এই আমার এই কলমটা হচ্ছে মার্কারটাও কিন্তু ভালো দৃঢ় বস্তু হবে, কারণ এইটাকে যদি টানো দেখো, এটাকে যে লম্বা করার চেষ্টা করো, লম্বা হবে না। দ্যাট মিনস এটার অবস্থানে কোনো পরিবর্তনই ঘটবে না, তাহলে বিকৃত ঘটবে না। সেহেতু একটা দৃঢ় বস্তু, যেমন হচ্ছে ইস্পাত নাম শুনবা, অনেক দৃঢ় বস্তু, রড, এগুলো অনেক দৃঢ় বস্তু, এমনকি মার্কার অনেক দৃঢ় বস্তু। তুমি যতই একে টানো না কেন, এর কোনো অবস্থানের পরিবর্তন ঘটবে না। দ্যাট মিনস এটার বিকৃতি হয় শূন্য। তাহলে সামথিং ডিভাইডেড জিরো, এটা একটা অসংজ্ঞায়িত মান আসে। অ্যান্সারটা হবে ডি নাম্বার, অসংজ্ঞায়িত। আর এই প্রশ্নটা মুখস্থ রাখবা যে একটা দৃঢ় বস্তুর ইয়ঙ্কের গুণাঙ্ক হয় অসীম বা হচ্ছে ইনফিনিটিভ। সো আমি অনেকগুলো প্রশ্ন তোমাদের মুখস্থ রাখতে বলতেছি, কারণ তো আমি অ্যাডমিশন লাইফটা পার করে যাচ্ছি, বুঝছো? কেন এগুলো মুখস্থ রাখতে বলতেছি? কারণ একটা তোমরা হচ্ছে 1 ঘন্টায় 100টা এমসিকিউ কিন্তু সলভ করতে হয়। দেখা যায় একটা এমসিকিউর জন্য 35 থেকে 40 মিনিটের 40 সেকেন্ডের মতো মাত্র টাইম পাওয়া যায়। এই সময়ের মধ্যে তুমি প্রত্যেকটা এমসিকিউ যদি ধরে ধরে এরকম করে ম্যাথ করে করে যদি সলভ করতে দাও, তুমি 100 টাকা তুমি 50টা এমসিকিউ সলভ করতে পারবে না। সো যেগুলো থিওরিটিক্যাল প্রশ্ন আর যেগুলো বারবার আসে, রিপিট করে, বা যেগুলো হচ্ছে মুখস্থ রাখা ভালো, কারণ পরীক্ষাতে যেটা হুবহু তুমি ওইটা অ্যান্সার করতে পারবে, সেগুলো মুখস্থ রাখবা। এই জন্য আমি কিন্তু বারবার বলতেছি যে প্রশ্নগুলো আমি বলবো হচ্ছে মুখস্থ রাখবা, পরীক্ষা হলে তুমি বুঝতে পারবে এটার বেনিফিটটা কি। আশা করি বুঝতে পারছো। দেখো এই প্রশ্নে এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে, আমাদের বের করতে বলছে এ মাইনাস বি ভেক্টর এবং এ প্লাস বি ভেক্টর এদের মধ্যবর্তী কোণ কত। সো দেখো এ ভেক্টর কি দিয়েছে, এটা লিখি 2i ক্যাপ প্লাস হচ্ছে 4j ক্যাপ। বি ভেক্টরটা দেওয়া আছে হচ্ছে i ক্যাপ প্লাস হচ্ছে 2j ক্যাপ। আমাদের কিন্তু এ বির মধ্যবর্তী কোণ বের করতে বলে না, আমাদের বের করতে বলছে এ মাইনাস বি ভেক্টর এবং এ প্লাস বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে এ মাইনাস বি ভেক্টর বের করে দেখো, তাহলে এটা থেকে এটা বাদ যাবে, তাহলে হচ্ছে 2i প্লাস হচ্ছে 4j ক্যাপ, এইটা থেকে বি ভেক্টর মাইনাস যাবে, তাহলে মাইনাস i, এখানে মাইনাস হবে 2j। তাহলে দেখো 2i থেকে যদি হচ্ছে 2i ক্যাপ থেকে যদি মাইনাস i ক্যাপ করো, তাহলে প্লাস i ক্যাপ হবে। এবার 4j ক্যাপ থেকে এটা মাইনাস করে প্লাস 2j ক্যাপ হলো। এটা আমরা পাইলাম a মাইনাস বি, অথবা আমরা হচ্ছে a প্লাস বি ভেক্টরটা বের করি। এইটার সাথে এটা যোগ হবে, একবারে যোগ করলাম, 2i ক্যাপের সাথে i ক্যাপ যোগ করলে 3i ক্যাপ, প্লাস হচ্ছে 4j ক্যাপের সাথে 2j ক্যাপ যোগ করলে 6j ক্যাপ। এটার মধ্যবর্তী কোণ বের করতে হচ্ছে, আমাদের হিসাবে সুবিধার্থে এটাকে আমরা সি ভেক্টর ধরবো আর এটাকে ডি ভেক্টর ধরবো। এত বড় না ক্যালকুলেশন করলে অনেক জটিল হবে। যদি এ বি আছে, এ বিও ধরতাম যদি এ বি না থাকতো। তাহলে দেখো অতএব আমরা ডট গুণ বা ক্রস গুণ যে কোনো মাধ্যমে তুমি হচ্ছে মধ্যবর্তী কোণ বের করতে পারো, বাট ডট গুণ দিয়ে ইজি হয়। অতএব আমরা সি ডট হচ্ছে ডি এর মধ্যবর্তী কোণ বের করবো, তাহলে সি ডট ডি হবে হচ্ছে সি ডি cos থিটা। আমাদের মধ্যবর্তী কোণটা বের করব, বা এখান থেকে লিখতে পারবো হচ্ছে cos থিটা সমান সমান হবে হচ্ছে এইটা ডট হবে আর নিচে এই দুইটার মান দ্বারা হচ্ছে ভাগ হবে। পরে cos এ পাশে পাঠালে ইনভার্স হয়ে আসবে, পরে বের করবেন। তো প্রথমে এই দুইটা ডট গুণ করতে হবে। দেখো সি এর সাথে ডি মানে এইটার সাথে এইটার ডট গুণ করতে হবে। দেখো আই এর সাথে যদি আই এর সব 1, আই ক্যাপের সাথে আই ক্যাপ যদি গুণ করি, তাহলে 3 এর সাথে 1 গুণ করলে হবে 3, এরপর হবে কিন্তু প্লাস, এরপর হচ্ছে এই জে এর সাথে জে ক্যাপ গুণ করলে 2 এর সাথে 6 গুণ করলে হবে 12, আর নিচে সি আর ডি, দ্যাট মিন্স হচ্ছে এই দুইটা ভেক্টরের মান দ্বারা ভাগ হবে। সি ভেক্টর কোনটা এটাকে ধরছি, তাহলে সি ভেক্টর মান বের করে নিয়ম হচ্ছে রুট ওভার আই এর শক এর পর স্কয়ার হবে, প্লাস এখানে জে এর শক এর পর স্কয়ার, 2 এর পর হবে স্কয়ার, এর সাথে গুণ হবে। এই ডি ভেক্টরের মান আমাদের বের করতে হবে, ডি ভেক্টর মান হচ্ছে এটা আই এর শক 3 এর পর হবে স্কয়ার, প্লাস হচ্ছে জে এর শক হচ্ছে 6 এর পর হবে স্কয়ার।
এখানে আমাদের একটু হাতে ক্যালকুলেশন করতে হবে, বুঝছো? আমি একটু এখানে ক্যালকুলেশন গুলো ওপর হবে 15, আর এখানে হচ্ছে √15, আর এখানে দেখো 3×9 আর হচ্ছে 36, তাহলে কত হবে 45, √45। এবার আমি একটু এই পাশে আসি, দেখো উপর হবে হচ্ছে 15 আর নিচে হচ্ছে √5 আছে, থাক √5 কে এভাবে রেখে দিলাম। √15 মানে দেখো 5 নং 45, √15 কে আমরা লিখতে পারবো 3√5, তাই তো? তাহলে দেখো উপরে আছে 15, থাক √5 মানে হচ্ছে 5 ইন্টু নিচে আছে 3, দেখো উপরে হচ্ছে 15 আর নিচে দেখো 3×5 = 15, সো 15 কে 15 দ্বারা ভাগ করলে হবে 1। সো এই প্রশ্ন, ও সরি 1 আমাদের বের করতে পারে না, এটা আমরা কি পাইলাম, 1 পাইলাম হচ্ছে cos থিটা এর মান। এইখানে একটু বসে দেই, আমরা এইটা পাইলাম কিন্তু 1 পাইলাম cos থিটা এর মান, মধ্যবর্তী কোণ বের করব, বা cos যদি এই পাশে পাঠাই cos ইনভার্স হবে, cos ইনভার্স হচ্ছে 1। সো বলো তো cos কত ডিগ্রি মান 1, cos কিন্তু 0 ডিগ্রি মান 1, সো এই প্রশ্নের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। এটার অ্যান্সার হবে কিন্তু ডি নাম্বার, 0 ডিগ্রি। এই প্রশ্নে বলছে বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে কাজ শূন্য হবে। সো কাজ সরণ কি জানি আমরা, কাজ W সমান জানি F S cos থিটা। এখন কি বলছে, কোণ আমরা এই দুইটাকে কনস্ট্যান্ট রাখলাম, বল এবং হচ্ছে সরণকে কনস্ট্যান্ট রাখলাম। এখন বলছে কোণ কত ডিগ্রি হলে হচ্ছে শূন্য হবে। দেখো তো এই cos থিটা এই পুরোটুকুর সাথে গুণ অবস্থায় নাই, গুণ অবস্থা আছে, তাহলে বলো cos কত ডিগ্রির মান হচ্ছে 0, তখনই শূন্য হবে যখন এইটুকুর মান 0 হবে আর এই পুরোটুকু গুণ করলে 0 হবে। তাহলে দেখো cos কত ডিগ্রি মান 0 বলো তো, cos আমরা জানি cos 90 ডিগ্রি মান কিন্তু হচ্ছে 0, 0। দ্যাট মিন্স এইটুকুর মান 0 তখনই হবে যখন হচ্ছে এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। তো মধ্যবর্তী কোণ মনে রাখবে, এটা মুখস্থ রাখবা, বল এবং সরণের মধ্যবর্তী কোণ যখন হচ্ছে 90 ডিগ্রি বা 90 ডিগ্রি বা এক সমকোণে কাজ করবে তখন মধ্যবর্তী কোণ হবে, সরি তখন কৃত কাজটা 0 হবে, অ্যান্সারটা হবে 90 ডিগ্রি, ডি নাম্বার। দেখো এই প্রশ্নে বলছে একটা সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত। অনেকে সেকেন্ড মানে 1 সেকেন্ডের কথা বলছে, অনেকজন 1 সেকেন্ড দেখে এটা বলবে হচ্ছে 1 হার্স হবে, কিন্তু না, কেন হবে না, দেখো একটা দোলন কখন সম্পূর্ণ হয়, দেখো এইখানে একটা বস্তু আছে উপরে, ধরো 1 সেকেন্ডে গেছে উপরে, এইটুকু পথ 1 সেকেন্ডে গেছে, একটা পূর্ণ কম্পাঙ্ক সৃষ্টি হবে, একটা বস্তু ওই জায়গা থেকে যাবে আবার ওই জায়গায় আবার আসবে, সেটা কিন্তু একটা পূর্ণ পর্যায়কাল সম্পূর্ণ হবে। সো 1 সেকেন্ডে গেছে উপরে, উপরে গেছে আবার ওই আবার কিন্তু 1 সেকেন্ডে কিন্তু হচ্ছে নিচে নামছে, দ্যাট মিন্স এটা মুখস্থ রাখবা, একটা সেকেন্ড দোলকের কম পর্যায়কালটা হচ্ছে 2 সেকেন্ড, পর্যায়কালটা হবে 1 + 1 সেকেন্ড, দ্যাট মিন্স 2 সেকেন্ড, এটা মুখস্থ রাখবা। এখন বলছে আমাদের পর্যায়কাল বের করতে বলছে, কম্পাঙ্ক বের করতে বলছে। কম্পাঙ্কের সাথে আমরা পর্যায়কালের সম্পর্ক বিপরীত সম্পর্ক, f = কম্পাঙ্ক = হয় 1/t, t এর মান কত 1/2 হবে, আর এটা হচ্ছে 0.5 হার্স হবে। এইটা মুখস্থ রাখবা যে একটা হচ্ছে সেকেন্ড দোলকের পর্যায়কাল 2 সেকেন্ড আর কম্পাঙ্ক হবে হাফ হার্স, অ্যান্সারটা হবে ডি নাম্বার। দেখো এই প্রশ্ন বলছে কোনটার মাত্রা নাই, সো মাত্রা থেকে কিন্তু অ্যাডমিশন টেস্টে ফিজিক্সের অনেক প্রশ্ন আছে। সো দেখো কোনটার মাত্রা নাই, প্রত্যেকটার মাত্রা দেখে দিচ্ছি। প্রথম এ নাম্বার অপশন আছে আয়তন, সো আয়তনে কিন্তু মাত্রা রয়েছে, আয়তনের মাত্রা কিন্তু হয় হচ্ছে L3, এগুলো মুখস্থ রাখবা, তাহলে এর আমার অ্যান্সার হবে না। বি নাম্বার দিয়ে আছে হচ্ছে চাপ, এই চাপেরও মাত্রা রয়েছে, চাপের মাত্রা হয় হচ্ছে m L−1 T−2, এটাও কিন্তু চাপের মাত্রা। আবার হচ্ছে পীড়ন, পীড়ন আর চাপের মাত্রা কিন্তু একই, পীড়ন আর চাপের মাত্রা কিন্তু একই, এই পীড়নের মাত্রাও চাপের মাত্রা সেম, m L−1 T−2। তো অবশেষে একটা থেকে বিকৃতি, এই বিকৃতি মুখস্থ রাখবা, বিকৃতির কোনো হচ্ছে মাত্রা নাই, বিকৃতির কোনো এককও নাই, মাত্রাও নাই। কেন? কারণ বিকৃতি জিনিসটা হচ্ছে অনুপাত, অনুপাত দিয়ে কম্পেয়ার করা হয়। সো উপরেও যে মাত্রা থাকবে বা যে একক দেওয়া থাকবে নিচেও সেটা থাকবে, কাটাকাটা যাবে, কাটাকাটি যাবে, দ্যাট মিন্স এর কোনো এককও থাকে না, এরপর হচ্ছে কি মাত্রাও থাকে না, এটা মুখস্থ রাখবে, অ্যান্সারটা হবে ডি নাম্বার, বিকৃতি।
দেখো এই প্রশ্ন বলছে একটা বৃত্তাকার প্রস্থচ্ছেদের কোনো পরিবাহের ব্যাসার্ধ যদি অর্ধেক করা হয় রোধ কিরকম হবে। তো দেখো আমরা রোধের ফর্মুলা কি জানি, আমরা রোধের ফর্মুলা জানি হচ্ছে আর সমান সমান হচ্ছে রো এল ডিভাইডেড এ। এখানে কার সাথে কার সম্পর্ক বলতে বের করতে বলছে, রোধের সাথে প্রস্থচ্ছেদ, সেহেতু এই দুইটা কে যদি কনস্ট্যান্ট ধরি আমরা হচ্ছে রোধের সাথে এই প্রস্থচ্ছেদের সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক। এখন দেখো ডিরেক্টলি প্রস্থচ্ছেদের কথা বলেনি, এখানে বলছে হচ্ছে ব্যাসার্ধ, সেহেতু আমরা এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান আমরা জানি হচ্ছে পাই, এইটা যেহেতু ক্ষেত্রফল হচ্ছে এইটা হচ্ছে বৃত্তাকার যেহেতু, সেহেতু বৃত্তের ক্ষেত্রফলের সমান হবে, দ্যাট মিন্স পাই আর স্কয়ার। এখানে দেখো পাই একটা কনস্ট্যান্ট মান, তাই না, এটাকে মুছে দিতে হবে। সম্পর্ক হচ্ছে আর এর সাথে ব্যস্তানুপাতিক আর স্কয়ারের ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখন বলছে এই ব্যাসার্ধকে যদি অর্ধেক করা হয়, ধরো আগে ব্যাসার্ধ ছিল হচ্ছে এক্স, পরবর্তীতে ওইটা হচ্ছে ব্যাসার্ধ অর্ধেক করছে আর প্রাইম হচ্ছে অর্ধেক করছে এইখানে বসে, তাহলে কি রকম হয় দেখো, আগে ছিল এইটা সম্পর্ক, পরবর্তীতে আর প্রাইম দিলাম, এটা হবে 1 ডিভাইডেড আর এর পরিবর্তে ধরো এখানে আর এর পরিবর্তে যদি এক্স বসে দিই তাহলে এখানে হবে এক্স স্কয়ার। এটা হচ্ছে আগের সম্পর্ক ছিল এইটা। পরবর্তীতে ব্যাসার্ধকে যদি অর্ধেক করি এক্স ডিভাইডেড 2 এরপরে স্কয়ার হবে, বা এখানে যদি ক্যালকুলেশন করি, বা পরবর্তীতে আর প্রাইম হবে হচ্ছে 1 ডিভাইডেড, এখানে হবে হচ্ছে এক্স স্কয়ার ডিভাইডেড 4। সো 1 ডিভাইডেড আর একটা ভগ্নাংশ থাকলে উল্টে যাবে, অতএব আর প্রাইমটা হবে হচ্ছে 4টা উপরে যাবে, নিচে হবে হচ্ছে এক্স স্কয়ার। তাহলে যদি এসে কম্পেয়ার করে দেখো, আগে ছিল হচ্ছে এটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখো 1 into 4। সো আগে ছিল হচ্ছে দেখো 1 ডিভাইডেড এক্স স্কয়ার, পরবর্তীতে দেখো 1 ডিভাইডেড এক্স স্কয়ারের একটা গুণ অবস্থা আছে, কয় গুণ, 4 গুণ। তো অ্যানসারটা হবে সি নাম্বার, 4 গুণ হবে। ইলেকট্রন ভোল্ট হলে দ্বিতীয় কক্ষের শক্তি কত এটা বের করতে বলছে। সো এটা শর্টকাট দিয়ে খুব সহজে বের করা যায়। শর্টকাট ফর্মুলা আছে হচ্ছে ই এন, এর ফর্মুলা হচ্ছে E1 ডিভাইডেড হচ্ছে মাইনাস সরি E1 ডিভাইডেড হবে হচ্ছে এন স্কয়ার। ই ওয়ানটা হচ্ছে ভূমি অবস্থায়, হাইড্রোজেনের ভূমি অবস্থায় শক্তি বা প্রথম কক্ষপথের শক্তি। তাহলে এইটা দেয়া আছে, বা যদি দেওয়া না থাকে তাহলে মুখস্থ রাখতে যে E1 প্রথম কক্ষপথের শক্তি বা হাইড্রোজেনের ভূমি অবস্থায় শক্তি হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট। আর এনটা দেখো, এন কোন কক্ষপথের কথা বলছে, দ্বিতীয় কক্ষপথ, এন এর মান হবে কিন্তু 2, 2 এর পর হবে স্কয়ার, 2 এর পর স্কয়ার। তাহলে এখানে দেখো -13.6 ডিভাইডেড হচ্ছে 4। সো এইটাকে যদি 4 দ্বারা ভাগ করো, দেখো 12 ধরো, তাহলে 12 কে যদি হচ্ছে 4 দ্বারা ভাগ করো 3, সেহেতু 13 আছে, একটু বেশি হয়, তাহলে অ্যান্সারটা হবে -3 একটু বেশি, দেখো বি নাম্বার অপশনে কিন্তু 4 আছে, অ্যান্সারটা হবে -3.4 ইলেকট্রন ভোল্ট। সো এই ফর্মুলাটা মুখস্থ রাখবো, অনেক অনেক কাজে দেয়। সো এইটা থিওরিটিক্যাল প্রশ্ন বলছে কোন পদার্থের অণুগুলোর মধ্যে হচ্ছে নিট বল কখন শূন্য হবে। নিট বল শূন্য হবে হচ্ছে আর এবং হচ্ছে আর নট দুইটা যখন সেম হবে তখন নিট বল শূন্য হবে। এই নাম্বার কারেক্ট অ্যান্সার, এটা মুখস্থ রাখবা। প্রশ্নে বলছে কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি। সো বিচ্যুতি সম্পর্ক আমরা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পেয়ার করতে পারি। সো বিচ্যুতি, আলোর বিচ্যুতির সাথে হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটা হচ্ছে ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে বলছে কার বিচ্যুতি সবচেয়ে বেশি, সবচেয়ে বিচ্যুতি বেশি যার হবে, যার হচ্ছে এই তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে যার কম হবে। কিভাবে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করি, মুখস্থ করা লাগবে না এই প্রশ্নের ক্ষেত্রে। সো ছোটবেলা থেকে এই ফর্মুলা শিখে আসুনি, বে নি আ শো হো কলা, 7টা রঙের এভাবে বোঝা যায়। এই ওপর থেকে নিচের দিকে যত যাবে তত হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে বৃদ্ধি হবে, আর নিচ থেকে উপরের দিকে যাবে তখন কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে বাড়বে। তাহলে দেখো কি বলছি, বিচ্যুতি সেটারই বেশি হয় যার তরঙ্গ দৈর্ঘ্য কম। সবচেয়ে কিন্তু বেগুনি রং যেটা থাকে উপরের দিকে, যেটা থাকে সেটাই কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য কম। তাহলে সবচেয়ে এই বেগুনি রঙের কিন্তু বিচ্যুতি সবচেয়ে বেশি, এটার হচ্ছে বিচ্যুতি সবচেয়ে কিন্তু বেশি, বিচ্যুতি সবচেয়ে বেশি। আর এই লাল রঙের কিন্তু বিচ্যুতি সবচেয়ে হচ্ছে কম, এটা মুখস্থ রাখতে হবে। অ্যান্সারটা হবে বিচ্যুতি বেশি হচ্ছে বেগুনি রং। কি একটা ধ্রুবক কোন প্রক্রিয়াকে সমর্থন করে।
তুমি যদি এই প্রশ্ন যদি না পারো, তোমাকে কি বলবো, সায়েন্সের স্টুডেন্ট তোমাকে বলার যোগ্যতা নেই। এটা ফিজিক্সে আছে, কেমিস্ট্রিতে আছে। পিভি একটা কনস্ট্যান্ট মান, পিভি একটা কনস্ট্যান্ট মান, এটা কিন্তু হচ্ছে বয়েলের সূত্রকে সমর্থন করে, বয়েলের সূত্রকে সমর্থন করে। আর বয়েলের সূত্র তাপগতিবিদ্যা যে 4টা প্রক্রিয়া রয়েছে, সমষ্ণ প্রক্রিয়া, সময়ত, রুদ্রতাপীয়, সমচাপীয়, এটার ভিতরে হচ্ছে বয়েলের সূত্র হচ্ছে পিভি সমান সমান কনস্ট্যান্ট। এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়াকে সমর্থন করে, সমষ্ণ প্রক্রিয়া সমর্থন করে। অ্যান্সারটা হবে এ নাম্বার, সমষ্ণ। একবার চুম্বক ফ্লাক্সের একক হচ্ছে ওয়েবার, ডাব্লিউবি দ্বারা প্রকাশ করা হয়। মুখস্থ রাখবা হচ্ছে চুম্বক ফ্লাক্সের একক হচ্ছে ওয়েবার। সর্বশেষ প্রশ্ন, একটা সরল দোলকের হচ্ছে ববের ভর যদি বৃদ্ধি করা হয় তাহলে দোলনকাল কি রকম পরিবর্তন হবে। সো দেখো দোলনকালের সাথে আমাদের ভরের কি রকম সম্পর্ক রয়েছে, এটা একটু লিখি। আমরা জানি পর্যায়কাল বা দোলনকালটি সমান সমান হয় হচ্ছে 2π√L ডিভাইডেড জি, তাই তো। এখানে এলটা হচ্ছে দৈর্ঘ্য আর জিটা হচ্ছে অভিকর্ষ স্তরের মান, পাইটা জানো একটা কনস্ট্যান্ট মান। তাহলে এইখানে একটা খেয়াল করতো, এই ফর্মুলা কি এম এর সাথে পর্যায়কালের কোনো কি সম্পর্ক আছে? সো এম এর সাথে কিন্তু পর্যায়কালের সম্পর্ক নাই। সেহেতু তুমি হচ্ছে একটা সরল দোলকের হচ্ছে ববের ভর তুমি বৃদ্ধি করো কমাও যেভাবে রাখো না কেন, যেহেতু এই পর্যায়কালের সাথে ভরের কোনো সম্পর্ক নেই, সেহেতু এই দোলনকালের কিছু হবে না, অপরিবর্তিত থাকবে, ওই রকম হবে। অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বার। সো সো এই 25টাই হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে প্রশ্নগুলো এসেছিল। সো আমি এনালাইসিস করে দেখলাম সবগুলো অ্যাডমিশন টেস্ট পরীক্ষা থেকে কিন্তু ঢাকা ভার্সিটি, রাজশাহী, জগন্নাথ ইত্যাদি গুচ্ছ সকল থেকে কিন্তু এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশ্নগুলো অনেক অনেক ইজি প্রশ্ন দিয়েছে। ম্যাক্সিমামই হচ্ছে হাতে ক্যালকুলেশন করা যায়। জাস্ট একটা আমি দেখাচ্ছি, কিন্তু একটা এমসিকিউ বাদে সবগুলোই কিন্তু হচ্ছে হাতে ক্যালকুলেশন করা গেছে। আর প্রত্যেকটা প্রশ্ন 25টা প্রশ্ন কিন্তু তোমাদের শর্ট সিলেবাসের ভেতর থেকে দিয়েছে। সো তোমরা হচ্ছে তোমাদেরও আশা করা যাচ্ছে তোমরা হচ্ছে হাতে ক্যালকুলেশন করতে পারবা, এমনকি হচ্ছে প্রশ্নগুলো শর্ট সিলেবাস থেকে ইনশাআল্লাহ তোমাদেরও আসবে। সো আমার তরফ থেকে যতটুকু পারছি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। যদি এর ভেতরে ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর এই 2024-25 সেশনে আমি হচ্ছে অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম, যদিও এখানে পরীক্ষা দেয়নি, এর আগে আমার চান্স হয়ে গেছিল। যাই হোক, তোমাদের জন্য শুভকামনা রইল। তোমরা একটা ঢাকার ভেতরে একটা পাবলিক ভার্সিটিতে পড়ার স্বপ্ন হয়ে যাক, স্বপ্নটা পূরণ হোক। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।